ফাইনালি ডব্লিউবিএমসিসির নোটিফিকেশন চলে এসেছে, অর্থাৎ অ্যাডমিশনের প্রসিডিওর এবার তোমাদের শুরু হচ্ছে। যখন নিটের রেজাল্ট বেরিয়েছিল, বহুজন জিজ্ঞাসা করেছিল যে দাদা টেন্টেটিভ রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হতে পারে বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং কবে থেকে শুরু হবে। তখনই আমি বলেছিলাম 15ই আগস্টের আশেপাশেই শুরু হবে। একদম 13ই আগস্ট শুরু হচ্ছে, অর্থাৎ কাল থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। অর্থাৎ কলেজে যে ঢোকার স্বপ্ন ছিল সেটা কিছুটা হলেও হয়তো সাকার হবে বহু স্টুডেন্টসের। চলো, ডব্লিউবিএমসিসি কাউন্সিলিং এর নোটিফিকেশনে অর্থাৎ ইনফরমেশন বুলেটিন যেটা গতকাল দিয়েছে, সেখানে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা নিয়ে ডিসকাস করবো। আমার একটাই লক্ষ্য, এই ভিডিওটা দেখলে যে সমস্ত ইনফরমেশন বুলেটিনটা আছে পড়ার দরকার নেই, বা পড়লেও ডাউটস যেগুলো তৈরি হয়েছে সেগুলোকে এখানে ক্লিয়ারিফাই করার চেষ্টা করব। 2 লাখ টাকা ডিপোজিট, 5 লাখ টাকা ডিপোজিট, সেটা নিয়ে অল্প বিস্তর আলোচনা করব। তবে সেটা নিয়ে ফুল ডিটেলসে ভিডিও কালকে আমি দেবো, কারণ ওখানে বহু ডিটেলসে বহু জিনিস আছে যেটা একটা সেপারেট ভিডিওরই প্রয়োজন পড়ে বলে আমার মনে হয়। চিন্তার কোনো বিষয় নেই, কালকে ভিডিওটা দেখে যারা প্রাইভেট বা সেমি গভর্নমেন্টে ভর্তি হবেন কালকে ফর্ম ফিল আপ করবেন, কারণ ডেট তো থাকবেই, সেটা নিয়ে আলোচনা করছি। সবথেকে প্রথম এই সিটটা নিয়ে আলোচনা করি, যেটা রাউন্ড 1-এর সম্পূর্ণভাবে ডেটগুলোকে মেনশন করা আছে। কালকে নোটিফিকেশন এসছে 11 তারিখ, আজকে আমরা আলোচনা করছি 12 তারিখ। তোমার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 13 তারিখ থেকে। কটা থেকে? 13 তারিখ 11টা থেকে। কদিন চলবে? 4 দিন। 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত চলবে। এবার 13 তারিখে কি আমি স্যার ফর্ম ফিল আপটা করে নেবো? তুমি যদি 13 তারিখে করো, তোমার মাথায় যেন থাকে যে তোমার সমস্ত ডকুমেন্টস রেডি। কেন স্যার? 13 তারিখে যদি তুমি করো, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন 100% গ্যারেন্টি 14 তারিখেই পড়বে, কারণ 14 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হচ্ছে। 13 তারিখে যারা করবে তাদেরই 14 তারিখে পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং স্যার কবে করবো তাহলে? তুমি 14 তারিখ করতে পারো, বা 15 তারিখ করতে পারো, 16 তারিখের লাস্ট ডেট, তার আগেই করে নিতে পারো। এবার যে সমস্ত স্টুডেন্টদের কোনো রকম ডকুমেন্টস নিয়ে একটু হলেও দ্বিধা আছে, তাদেরকে আমি বলবো যে তোমরা প্রয়োজন পড়লে 13 তারিখে করে, মানে ডকুমেন্টস রেডি আছে বাট কোনো না কোনো জায়গাতে একটু ভয় লাগছে যে কি হতে পারে, তোমরা 13 তারিখে করার পর 14 তারিখে তোমার যেই কলেজেতে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পড়বে, তুমি সেখানে যাও, ভিজিট করো। সেখানে গিয়ে যারা অথরিটি আছে আনঅফিসিয়ালি একবার প্রয়োজন পড়লে দেখাও যেগুলো ঠিক আছে নাকি ভুল আছে স্যার বলুন। কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমার 14 তারিখে ডেট পড়েছে, মানে তোমার 14 তারিখেই যে ভেরিফিকেশন করাতে হবে এমনটা কোনো বিষয় নেই। তুমি যে গেলে, যাবার পর তোমার যদি কোনো প্রবলেম হয়, তুমি পরের দিনে গিয়েও ভেরিফিকেশন করাতে পারবে। কারণ আগের বছর আমাদের কাউন্সিলিংয়ের প্রচুর স্টুডেন্ট যাদের একটু হলেও সমস্যা ছিল, তাদেরকে আমরা প্রথম দিন ভিজিট করতে বলেছিলাম। কিছু সমস্যা থাকলে মাইনর, সেগুলোকে তারা সংশোধন করেছিল এবং তারা 2 দিন পর গিয়েছিল। দেখো, 14 তারিখের পর 2 দিন টাইম পাবে, 15 এবং 16 তারিখ। 17 তারিখ বা 18 তারিখে গিয়ে তুমি আবার তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারো, সমস্যার কিচ্ছু বিষয় নেই। ভয় খাবার কোনো, প্যানিক হবার কোনো বিষয় নেই। সুতরাং তোমার যদি কিছু মাইনর সমস্যা থাকে, তুমি আনঅফিসিয়ালি একবার যেখানে সেন্টার পড়ছে তোমার, মানে যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পড়ছে, সেখানে যাও, গিয়ে জিজ্ঞাসা করো এবং সেই মতামত তোমার ডকুমেন্টসগুলোকে তুমি 2 দিন টাইম পাবে। 14 তারিখের পর 15, 16, 17 তারিখে গিয়ে তুমি ভেরিফাই করাতে পারবে। এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই যে আমার ডেট 14 তারিখেই পড়েছে, আমার পরে হবে তো, কোনো চিন্তা নেই। আমার নিজের ভাই যেদিনে পড়েছিল বর্ধমান মেডিকেল কলেজে, প্রচুর ভিড় ছিল, করাতে পারেনি, ও নেক্সট দিন গিয়ে আবার ভেরিফাই করেছিল, মানে 2 দিন পর গিয়ে ভেরিফাই করেছিল। কোনো টেনশন নেই ওটা নিয়ে। সুতরাং 13 থেকে 16-র মধ্যে যেমন ফর্ম ফিল আপ করবে সেই রেসপেক্টটাই তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন দেবে। তোমার যদি সব রেডি থাকে ডকুমেন্ট, তুমি 13 তারিখে করো, 14 তারিখে ভেরিফিকেশন করিয়ে আসো, কারণ 14 তারিখে ভিড়টা তুলনামূলকভাবে কম থাকবে। 17, 18 তারিখে বুঝতে পারছো বিশাল ভিড় থাকবে, কারণ মেজরিটি স্টুডেন্ট 17, 18কেই টার্গেট করবে। তোমার যদি সব রেডি থাকে, তুমি 14 তারিখে ভেরিফিকেশনের জন্য 13 তারিখে ফর্ম ফিল আপ করতে পারো। ফিস পেমেন্ট কখন করবে? যখন করবে তার সঙ্গে তুমি যদি মনে করো যে ফিস পেমেন্ট করবো 2000 টাকা, যেটা একটু পরে বলছি, সেটাকে করতে পারো। তোমার যদি মনে হয় যে না আমি এখন করবো না, কিছুক্ষণ পরে করবো বা অন্য কোনোভাবে করবো, তাহলে তুমি একটুখানি ওয়েট করে তুমি কিন্তু এই ডেটের মধ্যেই করে নিতে পারো, এবং সেই রেসপেক্টে পেমেন্ট হলে তোমার কাছে বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে তোমার একটা পুরো ইনফরমেশন ডেটা আসবে, এবং তার নিচেতে একটা কম্পিউটারাইজ জেনারেল কি আসবে না, ভেরিফিকেশন সেন্টার আসবে। ভেরিফিকেশন সেন্টার ওয়েস্ট বেঙ্গলের যে 25টা মেডিকেল কলেজ, 25টাতেই হয় না, কতগুলো মেডিকেল কলেজ হয়। কলকাতা যেমন 4টে মেডিকেল কলেজ আছে, আমাদের কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ, পিজি এবং সিএনএমসি, আরজি করে নয়। সে ঠিক একইভাবে বর্ধমান মেডিকেল কলেজে হয়, মালদা মেডিকেল কলেজে হয়, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হয়, খুব সম্ভবত মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও হয়, প্রাইভেট মেডিকেল কলেজের কুসুমদেবীতে হয়। এরকম বেশ কয়েকটা জায়গাতে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে কিসের না, সার্টিফিকেটের। সুতরাং চিন্তার কোনো বিষয় নেই, তার মধ্যে কোনো একটা পড়বে। তুমি নর্থের হলে খুব সম্ভাবনা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বা মালদা মেডিকেল কলেজের মধ্যেই তোমার দেবে। সাউথের হলে সাউথের এই মেডিকেল কলেজগুলোর মধ্যেই দেবে। তুমি যদি ফর্ম ফিল আপ করো, তুমি আগে থেকে একটুখানি দেখে রাখবে যে কোথায় সিটি পড়েছে, সেই অনুযায়ী একটু তৎকালে টিকিট কিন্তু কেটে নিও যদি ডিস্টেন্স বেশি হয়। তারপর আবার কি, মোটামুটি সবকিছু তোমাদের কাজ মিটে গেল। 19 তারিখে তোমাদের দেবে ফাইনালি স্টেট র্যাঙ্ক। আর স্টেট র্যাঙ্ক চলে আসে মানে আমরা বুঝে যাব যে আমরা কোন কলেজ খুব সম্ভবত পেতে চলেছি, কারণ সেই সময় সিট ম্যাট্রিক্সটাও চলে আসবে। তারপর হচ্ছে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। তুমি 12টার সময় যদি তোমার স্টেট র্যাঙ্ক চলে আসে, 4টে থেকে তুমি তোমার চয়েস লক করতে হবে। কিভাবে করবে সেটা নিয়ে আগের দিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে কলকাতা মেডিকেল কলেজ, তারপরে এসএসকেএম, কিভাবে কলেজ সাজাবে, সেইভাবেই তুমি তোমার চয়েস মতো সাজাবে। তোমার বাড়ির কাছে যেটা, সেটাকেও তুমি আগে রাখতে পারো। ওকে, নেক্সট হচ্ছে পাবলিকেশন অফ অ্যালটমেন্ট অফ রাউন্ড 1, অর্থাৎ রাউন্ড 1 এর কাট অফ আমরা জানতে পারবো কত তারিখে? 25 তারিখ। 25শে আগস্ট আমরা রাউন্ড 1 এর কাট অফ জানতে পারবো, কোন কলেজে কত গেল রাউন্ড 1 এ। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট
তোমার কলেজের 25 তারিখে যদি তোমার রেজাল্ট চলে আসে, তুমি কোন কলেজ পেয়েছো দেখতে পেয়ে গেছো, অ্যালোটেড হয়ে গেছো, তুমি 26 তারিখে যাবে অ্যাডমিশন নিতে। 26 তারিখ না হলে 27 তারিখ, 27 তারিখ না হলে 28 তারিখ, 3টে দিনের মধ্যে যে কোনো দিন তুমি অ্যাডমিশন নিতে যেতে পারো। ওকে, তার আগে টিকিট কেটে নিও, যে ডকুমেন্টসের কথা বলেছি ডকুমেন্টসগুলো দেখে নিও। ওকে, এটা গেল মোটামুটি একটা টেন্টেটিভ শিডিউল। এর নিচে একটা বিষয় দেওয়া আছে, সেটা নিয়ে একটুখানি ডিসকাস করে দিই। সেটা হচ্ছে সিট সারেন্ডারের ব্যাপার। অর্থাৎ তুমি যেই সিটটা পেয়েছো সেই সিটটা নিতে চাইছো না, তুমি সারেন্ডার করছো। অর্থাৎ তুমি যে সিটে অ্যালোটেড হয়েছো সেটা তোমার ক্যান্সেল করছো নিজে থেকে। সেটা তারিখ হচ্ছে ক তারিখ? সেটা তারিখ হচ্ছে 3 তারিখ, সেপ্টেম্বর মাসের 3 তারিখ। ওকে, তো পুরোটা তোমার নিজের উপর নির্ভর করে। নেক্সট আসি আমরা একটুখানি, যে যাদের মনে হচ্ছে স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং কি করে করবো, এটা আমি 2025-এর একটা কাউন্সিলিং ভিডিও বানিয়েছিলাম। এবছর কি বানাবেন না? এবছরও বানাবো। আগে ইনফরমেশন বুলেটিনটা পুরোপুরি আসুক, যে স্টেপ বাই স্টেপ 2026-এর জন্য কি হবে, তারপর আমি সেপারেটলি বানিয়ে দেবো, যেটা তুমি ঘরে বসেও নিজেও নির্দ্বিধায় যদি কোনো সমস্যা না থাকে করতে পারো। তার আগে তোমার যদি মনে হয় যে কি কি জিনিস কিভাবে ফরম্যাট হয়, কি জিনিস কোথায় ডকুমেন্টসের প্রয়োজন পড়ে, তাহলে 2025-এর এই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। আমি আই বটমে দিয়ে রাখছি, এখনই ক্লিক করে আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন, যেটা প্রায় 16,000-এর মতো ভিউজ গিয়েছিল, এবং এখানে ডিটেলসে টুকটাক আমি আলোচনা সমস্ত কিছু করে দিয়েছিলাম। নেক্সট আসছি, যে ইনফরমেশন বুলেটিন দিয়েছে সেখানকার বিষয় নিয়ে আলোচনা করতে। স্টেট কোটাতে শুধুমাত্র তারাই পার্টিসিপেট করতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল। তাদের জন্য প্রোফোমা A1, প্রোফোমা A2, প্রোফোমা B লাগবে। আজ থিঙ্ক এতক্ষণে সবাই জেনে গেছে। প্রোফোমা A1 তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ক্লাস 10 এবং 12 দুটোই পাস করেছো তাদের জন্য, এবং উচ্চ মাধ্যমিক 2026-এর আগে অর্থাৎ রানিং ইয়ারে নিট পাওনি, ড্রপ আছে, তাদের জন্য প্রোফোমা A1। যারা রানিং এতেই ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে অথবা রানিং এ নিট পেয়েছে তাদের জন্য প্রোফোমা A2। এবং প্রোফোমা B কাদের জন্য? প্রোফোমা B তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে মাধ্যমিক পাস করেছে অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছে অথবা দুটোই পাস করেছে, কিন্তু তাদের বাড়ির বাবা এবং মা দুজনেই ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট লাস্ট 10 বছর ধরে, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল। এবার যদি কারো প্রোফোমা A1, A2 বা B বানানো না হয়, তাহলে তোমরা কিন্তু ডোমিসাইল যে সার্টিফিকেট সেটা নিয়েও যেতে পারো। বহুজন আমাদের কাউন্সিলের মধ্যেও আছো যাদেরকে আমরা বলেছিলাম যে সব থেকে সেফ ডোমিসাইলের সঙ্গে সঙ্গে প্রোফোমা A1, A2 এবং প্রোফোমা B বানিয়ে নেবে, কারণ ওটা সব থেকে সেফ। বাট এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে তোমার যদি ডোমিসাইল সার্টিফিকেট থাকে তাহলেও ভ্যালিড। শুধু একটাই এক্সট্রা পয়েন্ট, কি না, তোমার বাবা মার আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো দুটো ডকুমেন্ট, তার সঙ্গে পাসপোর্ট, মানে অপশন অনেকগুলো রয়েছে, যে কোনো দুটো তোমার বাবা মার পার্মানেন্ট অ্যাড্রেস লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, সেইটাকে তোমাকে নিয়ে যেতে হবে ডিস্ট্রিক্টের সঙ্গে। আর প্রোফোমা A1, A2 নিয়ে গেলে তোমার আর কিছু প্রয়োজন নেই। বাট ডিস্ট্রিক্টের সঙ্গে কিন্তু দেখো, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্টের মধ্যে যে কোনো দুটো তোমাকে কিন্তু নিয়ে যেতেই হবে ভেরিফিকেশনের জন্য। ওকে, এবার A1, A2, প্রোফোমা B অলরেডি ভিডিও বানিয়ে বলে দিয়েছি কারা সিগনেচার করতে হবে, কারা পারবে না। দেখো, MLA, MP, হ্যাঁ, যারা পঞ্চায়েতের প্রধান, তারা কেউ কিন্তু সিগনেচার করতে পারবে না। যদি তারা সিগনেচার করে তোমার কিন্তু সার্টিফিকেট বাতিল হতে পারে। নেক্সট আসছি, প্রোফোমা A2 তে কারা সিগনেচার করবে, হাই স্কুলে হেড স্যার করবেন, এটা নিয়ে অলরেডি বলেছি। এবার নতুন যেটা ইন্ট্রোডিউস হয়েছে এই বছরে, সেটা হলো সেমি গভর্নমেন্ট কোটা চয়েস ফিলিং এর জন্য বা প্রাইভেট মেডিকেল কলেজকে চয়েস ফিলিং এ রাখার জন্য তোমাকে ডিপোজিট করতে হবে তাদের যে সিকিউরিটি মানি, সেটা কত টাকা? সেমি গভর্নমেন্টের জন্য 2 লাখ টাকা, সেটা প্রাইভেট সেমি গভর্নমেন্ট MBBS হোক বা সেমি গভর্নমেন্ট BDS হোক। আর প্রাইভেট মেডিকেল কলেজের জন্য প্রাইভেট MBBS হোক বা প্রাইভেট BDS 5 লাখ টাকা ডিপোজিট করতে হবে। তুমি যদি প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাও, ওই ফিসটা তোমার অ্যাডজাস্ট করে দেওয়া হবে কোর্সের সঙ্গে, আর যদি তুমি না পাও তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। এই নিয়ে বহু ডিটেলসে পরপর এখানে অনেকগুলো পেজে অনেকগুলো জিনিসপত্র বুঝিয়েছে। তো এই জিনিসপত্র নিয়ে কালকে সেপারেটলি আমি একটা ভিডিও বানাবো, কোনো ডাউটস থাকবে না। তাহলে কালকের মধ্যে যদি বানাই 13 তারিখ, ফর্ম ফিল আপও শুরু হচ্ছে 13 তারিখ, আশা করি তাদের অত তাড়াহুড়ো নেই, একটু টাইম নিয়ে ভিডিওটা দেখবেন, জিনিসপত্র বুঝে নেবেন বা তোমরা বুঝে নেবে, তারপরে ফর্ম ফিল আপ করবে। 2 লাখ 5 লাখ মানে ছোট ছোট কথা তো নয়। কাউকে ডিপোজিট করে দেওয়ার পর ফিরে কি করে পাবে, ফিরে পাবে কি পাবে না, সমস্ত কিছু জানা উচিত। সেই জন্য অবশ্যই একটুখানি ওয়েট করবেন, কালকে বা পরশুর মধ্যে জেনে যাবেন। নেক্সট, বিভিন্ন যে ডকুমেন্টস আছে তার মধ্যে যাদের কাস্ট সার্টিফিকেট আছে, বহুজন বলছিলে যে আমরা WBMC তে ফোন করেছি, এতে ফোন করেছি, ওতে ফোন করেছি, যাদের এবছর OBC বাদ গেছে তারা EWS এ কনভার্ট হতে পারবে। এই স্বপ্নটা ভেঙে চুরমার। আমি আগেই বলেছিলাম খুব সম্ভাবনা আছে হবেই না। অর্থাৎ শুধুমাত্র যারা জেনারেল ক্যাটাগরি বা EWS হিসাবে নিটে ফর্ম ফিল আপ করেছিলে, একমাত্র তারাই OBC যদি সার্টিফিকেট স্টেটের থাকে ট্রান্সফার করতে পারবে নিজের ক্যাটাগরি, বাকি কেউ কোনো ক্যাটাগরিতে ট্রান্সফার করতে পারবে না। হ্যাঁ, OBC, ST, SC, EWS কিছু একটা তুমি নিটে ফর্ম ফিল আপ করেছিলে, বাট ওই সার্টিফিকেট যদি না দিতে পারো তুমি জেনারেলে ট্রান্সফার হয়ে যাবে, বাট জেনারেল থেকে তুমি অন্য কোথাও ট্রান্সফার হতে পারবে না। বা OBC ফর্ম ফিল আপ করেছিলে, সেখান থেকে EWS এ ট্রান্সফার হতে পারবে না, বাট EWS থেকে OBC তে ট্রান্সফার হতে পারবে। মোদ্দা কথা যেটা আমি বলতে চাইছি, একটুখানি ভালো করে বুঝে দেওয়াটাই ভালো। তোমার যদি জেনারেল থাকে অথবা জেনারেল EWS থাকে, একমাত্র তবেই তোমার যদি OBC সার্টিফিকেট থাকে তুমি OBC তে WBMCC ফর্ম ফিল আপে ট্রান্সফার করতে পারবে। বাকি কোনোভাবেই কেউ OBC তে আসতে পারবে না। বোঝা গেছে না? যায়নি? অর্থাৎ কোনো স্টুডেন্টের আগে OBC ছিল, সে কি স্যার EWS পেয়েছে,
এখন তার ওবিসিটা বাতিল হয়ে গেছে, সে কি ইডব্লিউএস এ যেতে পারবে? অ্যান্সার হচ্ছে না। স্যার কেউ ইউআর ছিল, তার স্যার ইডব্লিউএস সার্টিফিকেট হয়েছে, সে কি স্যার ইডব্লিউএস এ যেতে পারবে? অ্যান্সার হচ্ছে না। স্যার কেউ এসসি এসটি ছিল, সে কি স্যার ইউআর এ যেতে পারবে? অ্যান্সার হচ্ছে ইয়েস। যদি এসটি এসসি সার্টিফিকেট না দিতে পারো তুমি ইউআর এ যেতে পারো। মোদ্দা কথা একদম সংক্ষেপে বলে দিলাম, একমাত্র জেনারেল আর ইডব্লিউএস ওবিসি ট্রান্সফার করতে পারবে যদি স্টেট ওবিসি থাকে, ওবিসি ইডব্লিউএস এ যেতে পারবে না, জেনারেল ইডব্লিউএস এ যেতে পারবে না, এসটি এসসি ইউআর এ যেতে পারবে, বাট ইউআর এসটি এসসি তে যেতে পারবে না। মানে নিটের ফর্ম ফিল যেটা করেছিল এক্সেপ্ট সেটাই থাকবে, শুধুমাত্র জেনারেল আর ইডব্লিউএস ওবিসি তে আসতে পারবে, বাকি কেউ ট্রান্সফার করতে পারবে না। বাকি কোনো কাস্ট যদি তার সার্টিফিকেট না প্রোভাইড করতে পারো সে জেনারেলে ট্রান্সফার হয়ে যাবে। এখানে ওই জিনিসটাই লেখা আছে, ক্লিয়ার হয়ে গেছে? আর একটা জিনিস বলে দিই, বহু স্টুডেন্ট জিজ্ঞাসা করছিলে ওবিসি সার্টিফিকেটটা অবশ্যই জানো 1 এপ্রিল 2026-এর আগে ইস্যুড থাকে, যেটা বহুবার অলরেডি আমি বলে দিয়েছি, বহু ভিডিওতে আমি বলে দিয়েছি। এবং স্টুডেন্ট যেন ওবিসির ব্যাপারে যদি কেউ সার্টিফিকেট বানায় তার ওবিসিটা যেন অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ওবিসি হয়, অন্য স্টেটের ওবিসি না হয়, এটা নিয়েও পরবর্তীতে বলা আছে, সেই জায়গাতে আমি পেলে তোমাদেরকে বলে দেবো। এবার হচ্ছে পিডব্লিউডি যাদের আছে তাদের সেইভাবে যেমন আমরা নির্দেশ বলেছি সেইভাবেই কিন্তু তাদেরকে সার্টিফিকেটটা বানাতে হবে। এর সঙ্গে কি কি লাগবে? মার্কশিট লাগবে ক্লাস 12-এর, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগ্রিগেটেড 50%, ফিজিক্সে 50%, কেমিস্ট্রিতে 50%, বায়োলজিতে 50%, এমনটা নয়। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মার্কস মিলে 50% এবং তিনটাতে যেন পাস করেছে 33% যেন মিনিমাম পায়, সেই সঙ্গে ইংলিশ তো রয়েছে। ওকে, তো এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া ক্লাস 12-এর এক্সামিনেশন মার্কস, দেখে নিও। যারা নিট ক্র্যাক করছে তাদের আশা করি এটা থাকবেই, 50% ফর জেনারেল, বাকি সবার জন্য 40%। এজ ক্রাইটেরিয়া, এজ যে কি বলে ক্রাইটেরিয়া সেটা আমরা সবাই জানি, অ্যাটলিস্ট 17 বছর হতে হবে। কি বলে 31/12/2026 অনুযায়ী, যেটা এখনো 26 আসেনি, এটা ভুলভাল করে দিয়েছে, এটা 25 অনুযায়ী হবে। তো সুতরাং তোমার যেন অতি অবশ্যই 17 বছর অ্যাটলিস্ট বয়স হয়। কি করে প্রমাণ করবে তুমি? ম্যাক্সিমাম জনকে আমরা বলি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, কারো যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনো রকম বয়সের প্রবলেম থাকে তাহলে তো আমার কিছু বলার নেই, তাহলে সে জন্ম সার্টিফিকেট নিয়ে যাবে। সব থেকে ভালো নিয়ম, যেটা এমসিসি বারবার জোর দেয়, মানে আমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং, জন্ম সার্টিফিকেট নিয়ে যাওয়া। সুতরাং জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট নিজের এজ প্রুফ হিসেবে নিয়ে যাবে। মেডিকেল সার্টিফিকেট অলরেডি বলেছি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে করাবে, এদিক ওদিক থেকে নয়। এবার ফর্ম ফিল আপে ফিজের ব্যাপারটা নিয়ে একটুখানি বলে দিই। সবাই জানো যে জেনারেল ক্যাটাগরির জন্য 2000 টাকা, যখন রেজিস্ট্রেশন করবে তখনই ফিজ দিতে হবে, আর বাকি সমস্ত ক্যাটাগরির 1500 টাকা, এসটি এসসি ওবিসি পিডব্লিউডি বা ইডব্লিউএস। এই যে 2000 টাকা বা 1500 টাকা তুমি ফি পেমেন্ট করলে, মনে রাখবে এটা নন রিফান্ডেবল, তুমি কলেজ পাও না পাও 2000 টাকা আর 1500 টাকা যে যে ক্যাটাগরির তার সেটা কেটে যাবে, কোনোভাবে ব্যাক হবে না, ফেরত হবে না। ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, এবার একটা জিনিস একটুখানি ক্লিয়ার করে দিই, যারা ম্যানেজমেন্ট কোটা বা স্টেট কোটা মানে সেমি গভর্নমেন্ট কোটার জন্য ভর্তি হবে 2 লাখ 5 লাখ দেবে, তাদের কি স্যার এই 2000 আর 1500 পে করতে হবে? মানে জেনারেল ক্যাটাগরি 2000, ওবিসি এসটি এসসি হলে 1500, এটা কি পে করতে হবে? ইয়েস, অ্যাডিশনালি 2 লাখের সঙ্গে এটাকেও পে করতে হবে সেমি গভর্নমেন্ট কোটার জন্য। প্রাইভেট কোটার জন্য 5 লাখের সঙ্গে অ্যাডিশনাল রেজিস্ট্রেশন যেটা ফি সেটা পেমেন্ট করতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? এবং সে যদি কলেজ না পায়, সেই ক্রাইটেরিয়া নিয়ে আমি পরে ডিসকাস করবো, সেইগুলোকে ব্যাক পেলেও এটাকে কিন্তু ব্যাক পাবে না। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট আসছি, পেমেন্ট উইল বি থ্রু রুপে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অর ক্রেডিট কার্ড। কিসের মাধ্যমে পেমেন্ট হবে? সেটা তোমার এই কি বলে রেজিস্ট্রেশনের ফি পেমেন্ট হোক, অথবা তুমি যেই 2 লাখ বা 5 লাখ পেমেন্ট করবে, এটা সব জায়গায় রুপে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ডের মাধ্যমে হবে। ক্লিয়ার হয়ে গেছে? এবার হচ্ছে জেনারেশন অফ ক্যান্ডিডেট প্রোফাইল লেটার। তুমি সবকিছু করলে তোমার একটা প্রোফাইল লেটার আসবে, যেটা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাগবে, এবং সেটাকে প্রিন্ট করে তুমি নিয়ে যাবে। এবং সেই সঙ্গে এই যে বুলেটিনটা আছে এর লাস্ট পেজটাকে তোমাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে, যেটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। কোন কোন ডকুমেন্টস তুমি নিয়ে যাবে সেখানে অলরেডি আমরা বহুবার ডিসকাস করেছি, যে এই যে তোমার প্রোফাইল লেটার এটা এবং পেমেন্ট রিসিপ্ট দুটোকে নিয়ে যাবে, যেটা রেজিস্ট্রেশনের পরে তৈরি হবে। ওই আমার ভিডিওটা যেটা আমি বললাম আগের বছর বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে পুরো দেখানো আছে যে প্রোফাইল লেটার দেখতে কেমন হয়, পেমেন্ট রিসিপ্ট দেখতে কেমন হয়, সব লেখা আছে। সেই সঙ্গে তোমার ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তোমার জন্য ভ্যালিড, সেটা প্রোফার্মা A1 A2 B, অথবা তোমার যদি ই ডিস্ট্রিক্ট থাকে ই ডিস্ট্রিক্ট অ্যালং উইথ বাবা মার কি বলেছি প্যারেন্টের জিনিসপত্র, ভ্যালিড ভোটার কার্ড আইডি, আধার কার্ড, পাসপোর্ট অফ প্যারেন্ট। ইন কেস অফ ডোমিসাইল সার্টিফিকেট অফ প্যারেন্ট ইজ গিভেন শোয়িং অ্যাড্রেস অফ ওয়েস্ট বেঙ্গল এনি টু অফ দ্য আধার কার্ড। তাহলে তোমার ডোমিসাইলের সঙ্গে সঙ্গে বাবা মার আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু নিয়ে যেতে হবে, এবারে এটা মাস্ট করে দিয়েছে। কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে নিয়ে যাবে। নিট 2026-এর অ্যাডমিট কার্ড, নিট 2026-এর র্যাঙ্ক কার্ড, দুটোই কিন্তু জরুরি। বহুজনের কাছে শুনছি যে স্যার আমার অ্যাডমিট কার্ড নেই। আবার বলছি এনটিআর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, খুব সম্ভবত এখনো ওদের সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে, একবার চেক করে নিও। আর অ্যাডমিট কার্ড তুমি কি অ্যাডমিট কার্ডকে তুমি ডাউনলোড করে মোবাইলে রাখোনি? এখন যদি তুমি অ্যাডমিট কার্ড না পাও তাহলে আমি তোমাকে কি বলবো বলো? নিট ক্র্যাক করেছো। পিডব্লিউডি সার্টিফিকেট যারা আছে সে নেবে। এজ প্রুফ হিসেবে কি নেবে? না, আবার বলে দিলাম বার্থ সার্টিফিকেট নিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে মাস্ট। ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যাবে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাবে, বাস এগুলো লাগবে স্টেট কোটার জন্য। আর ম্যানেজমেন্ট কোটার লাগভাগ সিমিলার জিনিসপত্রই লাগে। ওকে,
এবার আসি অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন কিভাবে করবে, সব কিছুই বলে দিয়েছি। এবার যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট কাউন্সিলিংয়ে বা ফার্স্ট রেজিস্ট্রেশন করলো না, তারা কি স্যার পরে পার্টিসিপেট করতে পারে? অ্যান্সার হচ্ছে ইয়েস, পার্টিসিপেট করতে পারবে। এখানে ওই সমস্ত জিনিসপত্রগুলোই লেখা আছে। দেখো, ইফ দ্য ক্যান্ডিডেট ফেল টু প্রোভাইড ভ্যালিড অর অ্যাপ্রোপ্রিয়েট ডোমিসাইল সার্টিফিকেট ডিউরিং ভেরিফিকেশন, দেন হিজ অর হার ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল ফর দ্য রাউন্ড। সেই রাউন্ডে ক্যান্সেল হবে। বাট সে যদি মনে করে যে আমি পরে আবার মানে পার্টিসিপেট করতে চাই, ইফ স্টিল দ্য ক্যান্ডিডেট ওয়ান্টস টু পার্টিসিপেট ফর ম্যানেজমেন্ট কোটা, যদি কেউ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলর মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না হয়, সে ম্যানেজমেন্ট কোটাতে নর্মালি যে কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারে। বাট যদি সে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয় বা ডোমিসাইলটা ঠিকঠাকভাবে প্রোভাইড করতে সেই রাউন্ডে পারেনি ফিজিক্যাল ভেরিফিকেশনে, তাহলে কিন্তু সে পরে পার্টিসিপেট করতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ক্যান্ডিডেট হু ডিক্লেয়ার দেয়ার সেলফ এসটি এসসি ওবিসি, যেটা এইমাত্র বললাম, বাট তারা কাস্ট সার্টিফিকেট দিতে পারছে না, তারা কিন্তু ফেলস টু প্রোভাইড ভ্যালিড ডকুমেন্ট, তারা সবাই কিসে পরিণত হয়ে যাবে? আনডিজার্ভড। কিসে হয়ে যাবে? আনডিজার্ভড, মানে জেনারেল ক্যাটাগরি। ক্লিয়ার হয়ে গেছে? যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্যান নট প্রোভাইড কাস্ট অর পিডব্লিউডি সার্টিফিকেট, নট ওয়ান্ট টু পার্টিসিপেট অ্যাজ চেঞ্জ কাস্ট স্ট্যাটাস অর চেঞ্জ পিডব্লিউডি স্ট্যাটাস, ইফ হি শ্যাল বি রিজেক্টেড। যদি কেউ কোনো রাউন্ডে তার কাস্ট সার্টিফিকেট নিয়ে দিতে পারে, সেখানে সে রিজেক্টেড হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে? by the verifying authority. If the candidate after rejection wants to reappear in the next round, পরের রাউন্ডে আবার সে যেতে চায় for pre-choice filling verification fresh, then he and she has to request for the same pen and paper mode. আসলে বিষয়টা হচ্ছে এখানে কি করেছে না, এখানে যদি তোমার কোনো রকম কিছু সমস্যা হয়, তোমাকে পেন খাতায় কলমে একটা লিখে যেখানে যে নোডাল অফিসার থাকবে তাকে দিতে হবে। সেটা তোমার কাস্ট সার্টিফিকেটে গোলমাল হোক, তোমার ডোমিসাইলে গোলমাল হোক, অর্থাৎ পরের রাউন্ডে তুমি পার্টিসিপেট করতে চাও, বাট এই রাউন্ডে কিছু একটা তোমার ডকুমেন্টসে গোলমাল হয়েছে, তাহলে তোমাকে পেন আর পেপার মোডে লিখে সেখানকার নোডাল যে অফিসার থাকবে ওনাকে দিতে হবে। এটাই ওখানে লেখা আছে, আর কিছু বড় বিষয় নয়। ওকে, নেক্সট আসছি। ইফ এ ক্যান্ডিডেট ইজ ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল বাট তার এসটি এসসি ওবিসি সার্টিফিকেট অন্য কোনো রাজ্যের, কি করে হয় আমি জানি না, তাহলে কিন্তু সেটা আনরিজার্ভ হিসাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ট্রিট হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা বাট তার এসটি এসসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র, অন্য কোনো, তাহলে সেটা ওয়েস্ট বেঙ্গলে এসে রিজার্ভের আন্ডারে পড়বে না, আনরিজার্ভ হয়ে যাবে, জেনারেল ক্যাটাগরি হয়ে যাবে। ফার্স্ট রাউন্ড অফ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন বিফোর অনলাইন চয়েস ফিলিং ডিউরিং অ্যাডমিশন স্টেজ অলসো দেয়ার বি অ্যানাদার রাউন্ড অফ ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন। সেটা কোথায় হবে না, যখন কলেজে ভর্তি হতে যাবে সেখানেও তোমার ডকুমেন্টস সমস্ত কিছু আবার ভেরিফাই করবে, যেটা আমারও করেছিল তোমাদেরও করবে। বোঝা গেছে? এবং সেখানে যদি দেখে নট হ্যাভিং অ্যাপ্রোপ্রিয়েট কাস্ট অর পিডব্লিউ সার্টিফিকেট, তাহলে সিট অফ দ্যাট রাউন্ড শ্যাল বি ক্যান্সেলড। এবং ওই কলেজে গিয়ে তুমি হয়তো ভেরিফিকেশনের সময় কোনোভাবে ভুলভাল সার্টিফিকেট থেকে বেঁচে গেছো, বাট কলেজে ভর্তি হতে গেছো, সেখানে গিয়ে দেখা গেলো তোমার ডকুমেন্টসে কোনো রকম গোলমাল, তোমার ওবিসি এসটি এসসি সার্টিফিকেট গোলমাল, অথবা তোমার ডোমিসাইল সার্টিফিকেটটাই গোলমাল। সেই ক্ষেত্রে দেখা যাবে ডোমিসাইল সার্টিফিকেট গোলমাল মানে তুমি অন্য কোথাও কার বাসিন্দা, বাট ওয়েস্ট বেঙ্গলের তুমি দেখাচ্ছ কোনোভাবে ফ্রজারি করেছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সিটটা ক্যান্সেল হতে পারে। ওকে, ফেনাল্টির ব্যাপারে নানা জিনিসপত্র লেখা আছে, ওগুলো নিয়ে ভয় খাবার কিছু নেই। ওকে, তোমরা সবাই সঠিকই করেছো কম বেশি। এবার কোনো স্টুডেন্ট যদি রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করে বাট কলেজ পায়নি, রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারবে। কেউ রাউন্ড ওয়ানে কলেজ পেয়েছে, সে মনে করবে আপগ্রেড করবে, সে রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারে। জাস্ট কলেজে ভর্তি হওয়ার সময় বলে দেবে যে আমি রাউন্ড টুতে পার্টিসিপেট করতে চাই, এবং তখন যদি না বলে, তার কিন্তু রাউন্ড টু এর যে আপগ্রেডেশনের পোর্টাল সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কাদের জন্য? যারা রাউন্ড ওয়ানে সিট পেয়েছে এবং আপগ্রেড করতে চাচ্ছে তাদের জন্য। যারা রাউন্ড ওয়ানে কোনো সিট পায়নি, তারা নিজে থেকেই ফ্রেশ আবার রাউন্ড টু এর জন্য চয়েস ফিলিং করতে পারবে। ক্লিয়ার হয়ে গেছে? এটা এখানে লেখা আছে পরিষ্কার ভাষায়। কেউ যদি রাউন্ড ওয়ানে কলেজ না পায়, রাউন্ড টুতে করতে পারবে, রাউন্ড টুতে না পেলে রাউন্ড থ্রিতেও পারবে। রাউন্ড থ্রি থেকে কলেজ না পেলে সে কিন্তু স্টে ভ্যাকেন্সিতেও পার্টিসিপেট করতে পারবে। কিন্তু কোনো স্টুডেন্ট রাউন্ড ওয়ানে সিট পেলো, রাউন্ড টুতে গিয়ে আপগ্রেড করতে পারে, রাউন্ড থ্রিতে আপগ্রেড করতে পারে, বাট স্টে ভ্যাকেন্সিতে স্টে রাউন্ডে কোনো রকম কিন্তু আপগ্রেডেশন হয় না যারা অলরেডি সিট পেয়েছিল। তাহলে স্টে ভ্যাকেন্সি তাদের জন্য যারা অলরেডি ফ্রেশ ক্যান্ডিডেট, যারা কোনো কলেজে কোথাও ভর্তি নেই। ক্লিয়ার হয়ে গেছে? এই সম্পর্কে এখানে সব কিছু লেখা আছে, তোমরা যদি নিজে থেকে চাও পড়তে পারো। আর যদি কাউন্সিলিং রিলেটেড কোনো রকম হেল্পের প্রয়োজন পড়ে, এবার তো কাউন্সিলিং শুরু হয়ে গেছে, বহুজনের বহু জায়গাতে প্রবলেম হতে পারে, সেটা ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন জিনিস, সেখানে সম্পূর্ণভাবে আমরা নিজে থেকে তোমাদেরকে হেল্প করবো। বাট তোমার পার্সোনাল কোনো ডেটা কিন্তু আমরা নেবো না, সেটা অ্যাপ্লিকেশন আইডি হোক বা পাসওয়ার্ড, করতে তোমাকেই হবে, কিন্তু তোমার সমস্ত পদে পদে হেল্প আমরা করে দেবো। সেটা ডকুমেন্টস থেকে শুরু করে কোনো রকম কোনো ডাউট, সেটা চয়েস ফিলিং হোক বা যে কোনো ধরনের বিষয়। গভর্নমেন্ট যেটা আমাদের এখন চলছে এই মুহূর্তে, সেটা হচ্ছে 1499 টাকা। কল করবেন ওই নাম্বারেতে, বা নিচে গুগল ফর্ম দেওয়া আছে, সেটাকে ফিল আপ করবেন, আমাদের তরফ থেকে আপনাকে কল করা হবে। যদি কেউ বিডিএস তার সঙ্গে আয়ুষ ভেটেনারি, যেটা কাউন্সিলিং এখনো শুরু হয়নি, সেটার জন্য 2999। যদি কেউ সেমি গভর্নমেন্টের জন্য চান, তাহলে তার হচ্ছে 4999। এবং কেউ যদি প্রাইভেট কলেজে ভর্তি হতে চান, তার কিন্তু 9999। প্রাইভেট কলেজে যারা ভর্তি হতে চান তাদের ব্যাপারে একটু স্পেসিফিক জিনিস আমি বলে দিই, কারণ WBMCC একদম স্পেসিফিকলি একটা জিনিস মেনশন করে দিয়েছে, সেটা নিয়ে একটুখানি বলে দিই। এগুলো তো নানা তথ্য এখানে দেওয়া আছে, আর কোন কোন জিনিসপত্র যাবে সেটা নিয়েও বলে দিয়েছি। এবার একটা জিনিস আমি একটুখানি স্পেসিফিকলি বলে দিই, সেটাকে আমি মার্ক করেছিলাম, বাট এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজে কেউ যদি ভর্তি হতে চায়, তার কিন্তু নিজে থেকে দায়িত্ব নিতে হবে। ওকে, এইটাই। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কন্ট্যাক্ট দ্য অথরিটিজ অফ কনসার্ন প্রাইভেট অর ডেন্টাল কলেজ। নিজে থেকে
যে মেডিকেল কলেজে ভর্তি হতে চাও প্রাইভেটে, সেখানে আগে থেকে নিজেকে কন্ট্যাক্ট করতে হবে এবং সেখানে ফিজ কত টাকা বা কি মোডে তুমি পেমেন্ট করবে পুরোটা নিজে থেকে জানতে হবে। যদি কেউ কাউন্সিলারের মাধ্যমে না করো একটুখানি প্রবলেম হতে পারে। ডিপোজিট অ্যামাউন্ট ফর ফিলিং অফ চয়েস অর ফর দ্য প্রাইভেট অর ডেন্টাল কলেজ অ্যাজ পার অ্যালোটেড ইন প্রাইভেট আর ডেন্টাল কলেজ। সেখানে তোমার কি ঘটনা ঘটছে সেটার জন্য WBMCC শ্যাল নট বি হেল্ড রেসপন্সিবল। কোনো দায়িত্ব তোমার নেবে না। তুমি গেলে সিট পেলে, তুমি ভর্তি হতে পারলে না, তোমার ফিজ কেটে নিল, সেটা নিয়ে WBMCCর কোনো দায়িত্ব নেই। ডাইরেক্টলি বলে দিয়েছে, দেখো বোল্ড লেটারে, WBMCC শ্যাল নট বি হেল্ড রেসপন্সিবল ফর ফি রিলেটেড ইস্যু অফ প্রাইভেট অর ডেন্টাল কলেজেস। তোমার কাছ থেকে কত টাকা ফিজ নেবে, কত টাকা নেবে না, কিভাবে নেবে, এগুলো নিয়ে নানা গল্প আছে, আপনারা সবাই জানেন। বহু জায়গাতে বহু ফ্রড কাউন্সিলর রয়েছে যারা কি করে না, তোমাকে বলবে যে একটা সিট তুমি প্রাইভেট কলেজে পেয়ে যাবে, লাস্টকালে গিয়ে দেখবে তোমার কাছ থেকে সে 5-10 লাখ টাকা এক্সট্রা নিয়েছে এবং কোনো সিটও পাওনি, তোমার সঙ্গে পুরোপুরি একটা ঠকানো হয়ে গেছে। বহুজন টাকা নিয়ে তোমার দেখবে ফোনও তুলছে না। সেই জন্য বিশ্বস্ত জায়গা থেকে ভালো করে করিও, সেটার ব্যাপারে আমি তোমাদেরকে সবসময় গাইডেন্স দিই। যারা প্রাইভেট বা কি বলে সেমি গভর্নমেন্ট কোটাতে ভর্তি হবে তারা কিন্তু নিজে থেকে একটুখানি রিসার্চ অবশ্যই করো, সেই কলেজের কত টাকা ফিজ, সেই কলেজে আসলে তোমাকে যে কন্ট্যাক্ট করেছে সে আসলে ওই কলেজের দালাল কিনা, তার ঠিকঠাকভাবে সেই জিনিসের নলেজ আছে কিনা। কেন বলছি বারবার, কারণ বহু স্টুডেন্ট অলরেডি বহুবার ঠকে। সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট মেডিকেল কলেজে জেনারেলি আমরা অ্যাডমিশন সেইভাবে করাই না, বাট আগের বছর আমরা সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে প্রায় 10 থেকে 12 জন স্টুডেন্টকে অ্যাডমিশন করেছিলাম, কোনো রকম সমস্যা হয়নি। কারণ তারাও কিন্তু কলেজে যখন অ্যাডমিশন হতে গিয়েছে, তাদের যারা সেমি গভর্নমেন্টে অ্যালটেড হয় তাদের কিন্তু সেই কলেজে গিয়ে অ্যাডমিশন হতে হয় না। যেমনটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যালট হওয়ার পর অ্যাডমিশনটা সেই কলেজে গিয়ে অ্যাডমিশন হতে হয়, বাট সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটে কলেজ অ্যালটেড হলে তাকে কলকাতার কোনো একটা মেডিকেল কলেজে দেয় তার অ্যাডমিশনের জন্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। কখন বললাম, আফটার অ্যালটমেন্ট। সেই জায়গায় গিয়ে দেখা যায় সেখানে বিভিন্ন দালাল বা বিভিন্ন চক্রে পড়ে তাদেরকে নানাভাবে তাদের সিটটাকে ক্যান্সেল করে। ইভেন আমার একটা স্টুডেন্টের এরকমভাবে সিট ক্যান্সেল আগের বার করেছিল সেমি গভর্নমেন্ট কোটারি। ফাইনালি সে পরের রাউন্ডগুলোতে যাই হোক গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে গেছে। তাহলে আমার স্টুডেন্টের সঙ্গে যদি কেউ এরকম করতে পারে, সাধারণ মানুষ যারা বসে আছেন তাদের সঙ্গে তো এগুলো হওয়ার চান্স অনেক বেশি। সুতরাং নিজে থেকে সতর্ক হয়ে ভালোভাবে কাজ করবেন। কারো যদি মনে হয় মনের মধ্যে ডাউটস আছে, এই জিনিসটা একটু ভালো করে হলে ভালো হয়, রাউন্ড 1 থেকে পার্টিসিপেট করবো, কারণ বহু কাউন্সিলর বলবে রাউন্ড 1 এ পার্টিসিপেট করার প্রয়োজন নেই, রাউন্ড 2 বা 3 থেকে তোমাকে সিট দিয়ে দেবো। পুরো মিথ্যে কথা। ওয়েস্ট বেঙ্গলে যা কিছু সিট অ্যালটেড হয় লাগভাগ সমস্ত কিছুই রাউন্ড 1 প্রসেস থেকেই শুরু হয়। আগে কি করতো, এই যে ফি ডিপোজিটের সিকিউরিটি মানি আসছে, এটা আমাদের কম বেশি সবারই জানা। আগে কি হতো, এই সমস্ত নানা যারা ফ্রড কাউন্সিলর তারা প্রথম থেকে সিটটাকে ঘিরে রেখে, সিটটাকে কি করতো, কোনো ডিপোজিট মানি লাগছে না, সিটটাকে ঘিরে রেখে গিয়ে রাউন্ড 3-4 গিয়ে ছাড়তো, মানে স্টে ভ্যাকেন্সির আগে গিয়ে ছাড়তো এবং তার কোনো একটা স্টুডেন্টকে ব্যাকডোর দিয়ে ঢোকানোর চেষ্টা করতো। তো এই ধরনের নানা প্রসিডিওর ছিল, বাট ওগুলো কিন্তু পসিবল হয় না। ওখানে গিয়ে দেখবে আর সিট পাচ্ছ না। সুতরাং রাউন্ড 1 থেকেই সেমি গভর্নমেন্ট প্রাইভেটে যে পার্টিসিপেট করবে প্রথম থেকেই পার্টিসিপেট করবে এবং জেনুইনলি যেভাবে পার্টিসিপেট করা দরকার সেইভাবেই করবে। কেউ যদি তোমাকে আশ্বাস দেয় যে তুমি এই নাম্বারে সিট পেয়ে যাবে, একদম ফ্রড। কাট অফ অনুযায়ী সিট পাবে। প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতে তো কম মার্কসে পাওয়া যায়, আলাদা ব্যাপার। সেমি গভর্নমেন্টে যদি তোমাকে কেউ আশ্বাস দেয় যে হ্যাঁ 30 লাখেতেই করে দেবো, একদম ভুলভাল ভ্রান্ত ধারণায় থেকো না, আর এরকম ফ্রডবাজির ধান্দাতে একদম পড়ো না। পুরো ভুল হয়ে যাবে, একদম পুরো ফুল হয়ে যাবে, ঠিক আছে? প্রাইভেট মেডিকেল কলেজে যদি ভর্তি হতে চাও, জেনুইন কোনো কাউন্সিলর ধরেই কিন্তু তোমরা অ্যাডমিশন করিও, ঠিক আছে? বহু মানুষের বহু সন্দেহ থাকে বলে আমি তো প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করাবো নাই বলে দিয়েছিলাম। আমাদের কাউন্সিলিং টিমকে আমি বলেছিলাম, বহু জায়গাতে বহু গার্জেনের থেকে শুরু করে বহুজনের মনে বহু ফ্রড কাউন্সিলর এমন ধারণা দেয় যে যারা সঠিক তথ্য দিয়েছে তাদেরকে ভুল মনে হতে পারে। তো সেই কারণে আমি তো প্রাইভেট কলেজে ভর্তি করাবো নাই বলে দিয়েছিলাম আমাদের কাউন্সিলরকে। বাট কাউন্সিলিংয়ের পার্ট করাতেই হয় যারা উইলিং থাকে এবং তাদেরকে সঠিক তথ্য দিয়ে করায়। বাজারে যে তথ্যগুলো শোনো যে তুমি সিট পাবেই, তোমাকে কেপিসিতে দিয়েই ছাড়বো, পসিবল নয়। নাম্বার না থাকলে কেপিসিতে পাই না। অন্যান্য মেডিকেল কলেজে কোনো না কোনো ভুলিয়ে ভালিয়ে এদিক ওদিক করে দিয়ে দেবে। তো সুতরাং একটু সাবধান, কাউন্সিলিংয়ের ব্যাপার নিয়ে সাবধান যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে বা সেমি গভর্নমেন্টে। বহু জায়গাতে বহু ফ্রডবাজি হয়ে থাকে, দিন শেষে তোমার টাকা চলে গেলে তোমার কিন্তু সে আর ফোন ধরবে না। আজকের জন্য ভিডিও এতটাই। আর যারা পেড কাউন্সিলিং করতে চান নিচে গুগল ফর্ম দেওয়া আছে, ফিল আপ করে নিও। আর দেখা হচ্ছে কালকের একটা ভিডিও যেখানে প্রাইভেট মেডিকেল কলেজ এবং সেমি গভর্নমেন্টে 2 লাখ বা 5 লাখ ফিজের ডিপোজিটের ব্যাপারটা কি সেটা নিয়ে ফুল ডিসকাশন। থ্যাংক ইউ অল।